ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীদের আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ম্যাথ লার্নে জানাই স্বাগত। আমরা ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রিক ফাংশন দুটো ভিডিও করেছি, আর আজকে এটা থার্ড ভিডিও। তো এই ভিডিওতে আমরা সাইন এক্সের গ্রাফ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ক্লাস 11-এ অত্যন্ত প্রয়োজনীয়। শুধু ক্লাস 11 না, যদি তুমি গ্রাফ না বোঝো তাহলে 11 আর 12 দুটোই তোমার মন থেকে অঙ্কের উপর থেকে ভয়টা যাবে না। ভয় পাবে, কিন্তু তুমি যদি গ্রাফটা একবার বুঝে নাও তাহলে তোমার কাছে অঙ্কটা, গণিত সাবজেক্টটা খুবই সহজ মনে হবে। তাহলে সাইন এক্সের গ্রাফ যদি আমি আলোচনা করি, তো প্রথমে আমি গ্রাফটা এঁকে নিই, তারপর আমরা ব্যাখ্যায় আসছি। দেখো সাইন এক্সের গ্রাফ কীরকম হবে, এরকম এক্স আর ওয়াই অ্যাক্সিস আগে করে নাও, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। এবার এইখানে একটা উপরে একটা লাইন টেনে নাও, নিচেও ঠিক একই দূরত্বে একটা লাইন টেনে নাও। এবার সাইনের যদি তোমরা ভ্যালুটা জানো, সাইন জিরোতে সাইনের মান কত হয়? 0 হয়। আর সাইন পাই বাই টুতে সাইনের মান সর্বোচ্চ হয়, মানে 1। তাহলে 0 থেকে যদি এইভাবে আমি সাইনের মানটা দিতে থাকি, মানে ধীরে ধীরে বাড়াচ্ছি, 0, পাই বাই 6, পাই বাই 4, তারপর পাই বাই 2, এমনি করে বাড়াচ্ছি, তাহলে সাইনের মানটা এমনি হবে। আবার পাই বাই 2 এর থেকে যখন আমি পাই পর্যন্ত আনবো, তখন ধীরে ধীরে মানগুলো কমবে। এবার এইভাবে গ্রাফটা চলতেই থাকবে, সমুদ্রের স্রোতের মতো, ঢেউয়ের মতো। শুধু তাই না, এই দিকেও থাকবে, এই দিকেও গ্রাফটা একইভাবে চলবে, এটা বেরোবে না, এক্স অক্ষর থেকে নিচে যাবে না। এটি হচ্ছে সাইনের গ্রাফ। তো যেহেতু শূন্যতে সাইন 0-তে 0 থাকে, আর সাইন এখানে ম্যাক্সিমাম কি হয়? সাইন পাই বাই 2-তে এটা ম্যাক্সিমাম থাকে। সুতরাং এটা 0, এটা 1 হলে পরে আমি কি লিখব? 0,1, কারণ সাইন পাই বাই 2 তোমরা জানো 1 হয়। এইভাবেই যদি এটা 1 হয়, তাহলে এটা কি হবে? এটা হবে 0,-1। এটা পাই বাই 2, এটা হবে পাই। এইখানে আবার হলো 3 পাই বাই 2, এটা হবে 2 পাই। এইখানে আবার তুমি এইখানে কত হবে দেখে নাও, 5 পাই বাই 2, এইখানে হবে 3 পাই, এইখানে একইভাবে 4 পাই, আর 3 পাই আর 4 পাই এর মাঝখানে হবে 7 পাই বাই 2। আবার এইভাবেই গ্রাফটা তো চলতেই থাকবে, গ্রাফ এইদিকেও চলবে, এইদিকেও চলবে। চলো এইদিকেও কয়েকটা এঁকে নিই। এটা হবে মাইনাস পাই বাই 2, এইখানে মাইনাস পাই, এটা মাইনাস 3 পাই বাই 2, মাইনাস 2 পাই, মাইনাস 5 পাই বাই 2, আর এখানে হলো মাইনাস 3 পাই। বেশি দিলাম না, এই এতগুলোই। তাহলে এইটা দেখছো তোমরা সাইন এক্সের গ্রাফ, বুঝতে পেরেছো? সাইন এক্সের গ্রাফ সবসময় এমনি করে করবে। এবার আমরা সাইন এক্সের দুটো নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে ডোমেন, একটা হবে রেঞ্জ। ঘাবড়িও না, প্রত্যেকটা আমি অর্থ বলে দেব,
ডোমেন মানে হচ্ছে বাংলাতে বলি এটাকে ক্ষেত্র, আর রেঞ্জকে বলি আমরা বাংলায় অঞ্চল। তো ডোমেন আর রেঞ্জ কি হয়, চলো ডোমেন আমি বলি। সাইন এক্স, এখন তুমি সাইনের জন্য যে এক্স এর ভ্যালুটা দিচ্ছ, সাইন 0, সাইন π/6, সাইন π/4, সাইন π/2, এই যে ভ্যালুগুলো দিচ্ছ এক্স এর জন্য, যে 0, π/6, π/4, π/2 এই ভ্যালুগুলো দিচ্ছ, এদের বলা হয় ডোমেন। এই রাশিগুলোকে যদি একটা জায়গায় তুমি রাখো, তাহলে এই পুরো জায়গাটাকে বলা হবে ডোমেন। তাহলে আমি দেখছি এক্স এর জায়গায় আমি কি রাখতে পারি, এক্স এর জায়গায় 0 রাখতে পারি, π/2 এর যে কোনো ছোট ছোট অংশ রাখতে পারি, পাই রাখতে পারি, পাই আর 3π/2 এর মাঝখানে যে কোনো কোণের মাপ রাখতে পারি, এরকম করে 4π রাখতে পারি, 100π রাখতে পারি, 200π রাখতে পারি। একইভাবে এই দিকেও মাইনাসেও অজস্র, এটা কোনো শেষ নেই। কারণ আমাদের এই পাইয়ের আমাদের এই সাইন এক্স এর যে গ্রাফটা তো শেষ হচ্ছে না, গ্রাফটা তো ডান দিকে আর বাঁ দিকে যেতেই থাকছে। তার মানে এক্স এর যে কোনো বাস্তব সংখ্যা আমি রাখতে পারি, এক্স এর যে কোনো বাস্তব সংখ্যা রাখতে পারি, একেই বলে ডোমেন। এই সাইন এক্স এর যে ফাংশন, এর ডোমেন হলো কি, সমস্ত বাস্তব সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যা। কোনো রিয়েল নাম্বার আর দিয়ে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, বা কেউ তোমরা এইভাবেও লিখতে পারো, এটা হবে -∞ থেকে +∞ পর্যন্ত। দেখো -∞ আর ইনফিনিটির মাঝখানে সমস্ত বাস্তব সংখ্যা আছে, সেই জন্যে ডোমেন -∞ পর্যন্ত বা এনি রিয়েল নাম্বার, এই সেটের আর সিম্বল দিয়ে তোমরা এটাকে দেখাতে পারো। এবার রেঞ্জ মানে কি, ডোমেন আমি বললাম এক্স এর কোন মানটা দিলে তুমি এখানে এক্স এর কোন মানটা দিলে তুমি এই গ্রাফটা পাচ্ছ। এই গ্রাফটা আমি এক্স এর যে কোনো মান দিলে পাচ্ছি, সেই জন্য আমি লিখলাম ডোমেন কি, ডোমেন হচ্ছে এনি রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা। কিন্তু এই এক্স এর যে কোনো মান দিলে আমি কি পাচ্ছি, সাইন পাই দিলে যখন আমি 0 পাচ্ছি, ওটা হচ্ছে আমার একটা আউটপুট। পাইটা হলো ইনপুট, যেটা আমার ডোমেনে গেল, আর সাইন পাই দিলে আমরা কি পাচ্ছি, আমি পাচ্ছি 0। 0টা হচ্ছে আউটপুট, যে আউটপুটটা পাচ্ছি তাকেই বলবো আমরা রেঞ্জ। তো রেঞ্জ দেখো, আমি সাইন 0 দিলে 0 পাচ্ছি, সাইন π/2 দিলে 1 পাচ্ছি। কিন্তু 0 আর 1 এর মাঝখানে তো প্রচুর আমার সংখ্যা আছে, প্রচুর বাস্তব সংখ্যা আছে 0 আর 1 এর মাঝখানে। 0 আর 1 এর মাঝখানে কটা বাস্তব সংখ্যা আছে? তোমরা নিশ্চয়ই বলবে স্যার এটা তো অনন্ত আছে। এবার দেখো 1 থেকে পাই এর মাঝখানে, যেমন 0 থেকে 1 এর মাঝখানে অনন্ত সংখ্যা আছে, সেই রকমই এখানে দেখো 0 আছে, আর এখানে কি আছে, -1। 0 আর -1 এর মাঝখানেও অসংখ্য সংখ্যা আছে, অসংখ্য বাস্তব সংখ্যা আছে। তাহলে আমি সর্বোচ্চ মান পাচ্ছি 1, আর সর্বনিম্ন মান পাচ্ছি কত, -1। সুতরাং আমি বলবো আমি -1 সবথেকে কম মানটা পাচ্ছি, আর 1 হচ্ছে আমার সব থেকে বেশি সর্বোচ্চ মান। তো এইটাকে আমরা এরকম স্কোয়ার ব্র্যাকেটে কেন লিখলাম, এটাকে বলে ইন্টারভ্যালে লেখা, ইন্টারভ্যাল ফর্মে লেখা। ইন্টারভ্যাল ফর্মে লেখা কি বলে, -1টা যদি এই রেঞ্জের অন্তর্ভুক্ত হয়, -1 তো পাচ্ছি, আমি -1 পাচ্ছি, সেই জন্য এটাকে আমি এরকম স্কোয়ার ব্র্যাকেটে লিখেছি, এটাকে বলে ক্লোজ ইন্টারভ্যাল। আর 1টাও তো আমি সর্বোচ্চ মান পাচ্ছি,
আর -1 আর 1 এর মাঝখানে যত ভ্যালু হয়, তোমরা জানো -1 আর 1 এর মাঝখানে অসংখ্য ভ্যালু থাকে, সেই জন্য আমরা এটাকে ইন্টারভ্যাল ফর্মে লিখলাম। কারণ -1 থেকে শুরু করে 1 পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে সেটা হলো আমার রেঞ্জ বা অঞ্চল। বোঝা গেছে? তাহলে sin x এর যে গ্রাফটা, এর ডোমেন আর রেঞ্জ কি হবে এখানে আলোচনা করা হলো। দ্বিতীয় কথা, এবার যদি বলা হয় sin x equal to 0, sin x equal to 0, তাহলে sin x equal to 0 আমি x এর কোন কোন মানের জন্য 0 পাচ্ছি? দেখো, আমি যদি গ্রাফটা দেখি আমি পরিষ্কার বুঝতে পারছি। সাইন জি, এই যে x এর মান যদি 0 রাখি তাহলে আমি 0 পাচ্ছি, কারণ x অক্ষের উপর 0 আছে। x এর মান যদি পাই রাখছি তাহলে এখানে 0 পাচ্ছি, এটা আমার 0। সাইন যদি x এর মান যদি 2 পাই রাখছি তাহলে সাইন 2 পাই সমান 0 পাচ্ছি। 3 পাই রাখলে, 4 পাই রাখলে এইদিকে চলে আসো, এদিকে মাইনাস পাই রাখলে, -2 পাই রাখলে, -3 পাই রাখলে আমি সাইন x এর মান কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে সাইন x equal to 0 আমি দেখতে পাচ্ছি, আমি পাচ্ছি at x equal to 0, পাই, 2 পাই, 3 পাই, পাই, -2 পাই, -3 পাই, এমনি ডট ডট ডট। তো সাইন x equal to 0 তুমি কোন কোন জায়গায় পাচ্ছ? সাইন 0, সাইন পাই, সাইন 2 পাই, সাইন 3 পাই, সাইন পাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা ইমপ্লাই করে x equal to n into পাই, যেখানে n একটি পূর্ণ সংখ্যা, যেখানে n একটি পূর্ণ সংখ্যা, এটা যেখানে n একটি পূর্ণ সংখ্যা। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা এখানে n এর জায়গায় রাখো। যদি 0 রাখো, 0 একটি পূর্ণ সংখ্যা, 0 গুণিত পাই কত হচ্ছে? 0। x এর মান 0 আসছে। আচ্ছা, n এর জায়গায় যদি 1 রাখো, 1 ইন্টু পাই, পাই পাই পাচ্ছি আমি। তাহলে n এর জায়গায় যদি -1 রাখি, পাই পাচ্ছি, এখানে পাই আছে। সুতরাং সাইন x সমান যদি 0 বলে, তার সাধারণ সমাধান হবে x equal to n পাই, যেখানে n একটি পূর্ণ সংখ্যা, n একটি পূর্ণ সংখ্যা। তো সাইন x সমান যখনই 0 দেখবে তখন বুঝতে পারবে সাইন x এর মান যখন 0, তার মানে এই না শুধু এইখানে সাইনের মান 0 দিলেই আমি 0 পাবো। 0 কেন? 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এদিকে পাই, -2 পাই, যে কোনো n ইন্টু পাই এই ফর্মে থাকবে, যেখানে n একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমি পাবো। এটাকে বলবো আমরা সাধারণ সমাধান যখন সাইন x সমান 0। এইভাবে এখন যদি তোমাদের বলা হয় সাইন x equal to 1, সাইন x equal to 1 x এর কোন কোন জায়গাতে তুমি পাচ্ছ? সাইন x equal to 1 x এর কোন কোন মানের জন্য তুমি 1 পাচ্ছ? দেখো, সাইন x মানে ইনপুট, সাইন x যখন আমি π/2 দিচ্ছি তখন 1 পাচ্ছি। লিখে নাও, at x equal to π/2। আর কোথায় পেলাম? এখানে কি পেলাম? না, এখানে পাচ্ছি না। 3π/2 তে পাচ্ছি না, কারণ 3π/2 তে আমার কিন্তু এখানে পাচ্ছি আমি -1, 2 পাইতে 0, 5π/2 তে আবার এটা 1 পাচ্ছি। তাহলে x equal to π/2, 5π/2, কমা এখানে দেখো 7π/2 তে পাচ্ছি না, আবার এটা কোথায় পাবো? আমি এটা পাবো 9π/2, এটা 5π, 9π/2,
এবার এই দিকে দেখি মাইনাসের দিকে, এটা -3π/2 -3π/2 কমা এদিকে আবার -3π/2 -5π/2 তে পাবো না, এখানে আবার পাবো কোথায় -7π/2 -7π/2 এটাই নয়, আমি ডট ডট দিয়ে দিলাম কারণ এর লিস্ট তো বিশাল, কারণ এটা কোনোদিন শেষ হবে না, ডান দিকেও যাবে আমার গ্রাফটা, বাঁ দিকেও যাবে। এইখান থেকে আমি একটু দেখব sin x = যখন 1, তার মানে x এর ভ্যালু π/2, 5π/2, 9π/2, -3π/2, এটাকে আমরা ঠিক যেভাবে sin x = 0 হলে যেভাবে সাধারণ একটা সমাধান বের করছিলাম, এইখানে কি দিস ইমপ্লাইজ এমনি কিছু লেখা যায়, x সমান কিছু লেখা যায় কি? দেখো, যদি তুমি দেখো 4n + 1 × π/2, যদি তুমি লেখো 4n + 1 × π/2, যেখানে n একটি পূর্ণ সংখ্যা, যদি n কে 0 রাখো তাহলে 0 রাখলে এটা পুরো 0 হয়ে গেল, 1 × π/2 আমি কত পাচ্ছি? π/2 পাচ্ছি। n এর জায়গা 1 রাখো, 4 × 1 4, 4 + 1 5, 5π/2 এটা পাচ্ছি। n এর জায়গা 2 রাখো, 9π/2 পাচ্ছি। আচ্ছা, n এর জায়গা মাইনাসও রাখতে পারি কারণ পূর্ণ সংখ্যা, n এর জায়গা -1 রাখলে -4 + 1 -3, -3π/2 পাচ্ছি। -2 রাখলে পরে -8 + 1 -7π/2 পাচ্ছি। সুতরাং যখন sin x এর ভ্যালু 1, তখন আমি দেখছি x এর 4n + 1 × π/2, যেখানে নিশ্চয়ই লিখতে হবে n একটা পূর্ণ সংখ্যা, n belongs to z, z হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে x = 4n + 1 × π/2 করলে আমি দেখছি এটা একটা সাধারণ সমাধান আমি পেতে পারি। তো দেখো, ডোমেন রেঞ্জ শিখলে sin x যখন 0 হয় তখন আমরা কিভাবে এটাকে সাধারণ সমাধানে লিখব, বা যেখানে sin x = 1 হয় সেইখানে আমরা সাধারণ সমাধানে কি করে লিখব? 4n + 1 × π/2। ঠিক একইভাবে তোমরা যদি নিজেরা করে দেখবে, যদি sin x যদি -1 দেখছো, তবে দেখো -1 কোথায় কোথায় আসছে? -1 x এর 3π/2 তে আসছে, তারপরে 7π/2 তে আসছে, -π/2 তে আসছে, -5π/2 তে আসছে। সুতরাং এইখানে তোমরা দেখবে x এর ভ্যালু যখন 4n - 1 × π/2 করবে, যেখানে n একটি পূর্ণ সংখ্যা, সেইখানে দেখবে x সমান 4n - 1 × π/2 করলে সব এইখানে -1, এইখানে -1, এইখানে -1, এই জায়গাতে -1, যে ভ্যালুগুলো আসছে কিনা করে দেখবে। এবার চলো একটা শেষ করার আগে একটা খুব মজার কথা, ইন্টারেস্টিং কথা তোমাদের বলি। তোমরা যেটা প্রথম ভিডিওতে দেখেছিলে যে সাইন দেখেছিলে, এই জিনিসটা তোমরা দেখেছিলে, এইটা তোমাদের বলা হয়েছিল 4টে কোয়াড্রেন্ট হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে ASTC বলা হয়েছে, ASTC, অল স্টুডেন্টস গোজ টু কলেজ। এইখানে প্রত্যেকটা ফাংশন পজিটিভ হয়, এখানে শুধু সাইন পজিটিভ হয়,
বা তার মানে সাইন ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। এখানে তোমরা কি দেখছো? দেখো এখানে 0 থেকে π/2, 0 থেকে π/2 আমাদের ফাংশনটা এগোচ্ছে, বাড়ছে। এবার দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হচ্ছে আমরা দেখলে বেশ ভালো লাগবে যে আমরা যা পড়েছিলাম এটা এখন আমি প্রুফ পাচ্ছি। সেকেন্ড কোয়াড্রেন্টে কি পাচ্ছি, থার্ড কোয়াড্রেন্টে কি পাচ্ছি, আর ফোর্থে কি পাচ্ছি। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে 1 পর্যন্ত যাচ্ছে, সেই জন্য বুঝতেই পারছি এটা ইনক্রিজিং, এটাকে বলে ইনক্রিজিং ফাংশন, আর এটা এক্স অক্ষের উপরে আছে, সেই জন্য এটাকে বলবো ধনাত্মক, পজিটিভ। বোঝা গেছে? ফার্স্ট কোয়াড্রেন্টে 0 থেকে π/2, 0 থেকে π/2 এই জায়গাতে আমার যে গ্রাফটা যাচ্ছে এইভাবে যাচ্ছে, তার মানে 0 থেকে 1-এ যাচ্ছে, এটা ইনক্রিজ হচ্ছে, আর এক্স অক্ষের উপরে আছে, সেই জন্য এটা সবসময় ধনাত্মক। আর আমরা এখানেও পড়েছিলাম সাইন এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে 0 থেকে 90 পর্যন্ত, 0 থেকে π/2 পর্যন্ত এটা ধনাত্মক হয়। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে? 1 থেকে 0-তে নেমে আসছে, তার মানে এটা ডিক্রিজ, কমছে। কিন্তু ধনাত্মক ঋণাত্মক এক্স এর উপরে আছে, এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে π/2 থেকে পাইয়ের মধ্যে সেকেন্ড কোয়াড্রেন্ট সেটা কিন্তু এক্স অক্ষের উপরেই আছে, সেই জন্য ডিক্রিজিং ফাংশন হলেও এটা পজিটিভ ফাংশন, পজিটিভ মানটা পজিটিভ পাচ্ছি, কারণ আমরা এইখানেও পড়েছিলাম সাইনের ভ্যালু π/2 আর পাইয়ের মাঝখানে কি থাকে? সাইন ইজ পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে দেখো, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু এটা 0 থেকে -1-এ আসছে, সেই জন্যে থার্ড কোয়াড্রেন্টে এটা ডিক্রিজ করছে, ডিক্রিজিং, আর এটা এক্স অক্ষের নিচে আছে, সেই জন্যে নেগেটিভ। তোমরা এইখানেও দেখেছিলে সাইন নেগেটিভ হয়, আর এইখানেও দেখবো আমরা সাইন নেগেটিভ হয়। ফোর্থ কোয়াড্রেন্টে দেখো, ফোর্থ কোয়াড্রেন্ট মানে 3π/2 থেকে 2π, না? এইখানে আবার ইনক্রিজ করছে, এটা ইনক্রিজিং, ফোর্থ কোয়াড্রেন্টে ইনক্রিজিং। কিন্তু ইনক্রিজিং হলে কি হবে? আছে তো এক্স অ্যাক্সিসের নিচে হলেই তো আমার 0 থেকে -1-এর মাঝখানে, সুতরাং এটা ঋণাত্মক। তো আমরা সাইন এক্স এর গ্রাফ করলাম, গ্রাফ করে ক্ষেত্র এবং অঞ্চল নিয়ে আলোচনা করলাম। সাইন এক্স সমান যদি 0 হয় তাহলে এক্স এর একটা জেনারেল সলিউশন বের করলাম, x = n π, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। এবার সাইন x = 1 হলে x এর একটা জেনারেল সলিউশন বের করলাম, 4n + 1 × π/2, আবার n যেখানে পূর্ণ সংখ্যা। একইভাবে সাইন x = যদি -1 হয় তাহলে x = 4n - 1 × π/2, n একটা পূর্ণ সংখ্যা। আর ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে, ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মানটা কেন প্লাস হয় তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, কিন্তু এখানে গ্রাফ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ 0 থেকে π/2 সাইন পজিটিভ, π/2 থেকে π সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ, কারণ এক্স অ্যাক্সিসের উপরে মান গ্রাফটা পাচ্ছি। কিন্তু থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে আমি সাইনের মান মাইনাসে পাচ্ছি। তা আশা করি সাইন এক্স এর গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো, এবং গ্রাফ নিয়ে যে কটা তথ্য তোমাদের দিলাম তোমরা বুঝতে পেরেছো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটাকে ইগনোর তুমি করতে পারবে না, কারণ আগামী যে অঙ্কগুলো আসবে সেই গ্রাফের উপরই
তোমাদের বেস করে শিখতে হবে। চলো পরের দিন আসবো আরেকটা কোনো নতুন গ্রাফ নিয়ে।